সকালে কেমন চোখটা বুঝে আনছে দেখো। তোরা কি এখান থেকে মোর মারাঙ্গুরের পূজাটা করতে লেগেছিস? মা জেঠিমণি ঠাকুরের মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দিয়ে এলো, অথচ একদিন বাড়িতে তুমি যে একটা মন্দির করেছিলে তার কথা সবাই ভুলেই গেছে। বাড়িতে যখনই কারোর অসুখ হতো তখনই তুমি মারাঙ্গুরুর পুজো করে সবাইকে বিপদ থেকে রক্ষা করতে। আর তোমার যখন অসুখ হলো, তোমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, তখন আমি প্রমিস করেছিলাম যে তুমি ভালো হয়ে বাড়ি ফিরে এলে আমরা মারাঙ্গুরুর পুজো দেব। জানো বাহা দিদি, আমরা আমাদের লক্ষ্মীর ভাঁড় ভেঙে তোমার জন্য ফুল, মিষ্টি, মোমবাতি কিনেছি। তোরা সকালে মুখে এত ভালো টোকাচ্ছিস, তুতিকের এই ভালোবাসার দামটা কি মু দিতে পারবো? তুমি সবসময় দাম দিয়ে এসেছো বাহা, আর আমি জানি সারা জীবন জুড়ে দেবে। নে চোখে জল মোছ এবার, মোছ। দেখছিস না তুই কাঁদছিস বলে সবাই কিরম ছলছল চোখে দাঁড়িয়ে আছে। বড় বাবা, এই বয়সে আবার নতুন করে মায়া বাঁধলি বা কোথায় মায়া কাটিয়ে মুক্ত হবো না আবার নতুন করে মায়ের জড়া দিয়ে কেমন কথা বলতো মা। ও বৌদি, বৌদি, বৌদি আমার কথাটা শোনো না বৌদি। বৌদি তুমি যেও না, অন্তত বৌদি, অন্তত দাদা আর মুনি আসুক তারপর তুমি যেও। ও বৌদি শোনো না। বৌমা, বৌমা, আমি তোমার মায়ের মতন, আমি তোমার দুটো হাত ধরে বলছি, তুমি যেও না বৌমা, যেও না। মা, আপনিও তো একজন মেয়ে, তাই না? জয়া, তুমিও তো একজন মেয়ে। তাহলে আপনার একজন মেয়ে হয়ে একজন মেয়ের এত বড় অপমান কেন বুঝতে পারছেন না? সে থেকে শুধু আমি আপনাদের বাড়ির বউ ছিলাম বলে? আপনার নিজের মেয়ের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, পারতেন পারতেন তারপরেও তাকে সেখানে থাকতে বলতে? তাহলে জয়া আপনার কাছে কেন পড়ে আছে মা? বৌমা, জয়ার হয়ে লড়াই করার মানুষটাই যে নেই, তাই জয়ার অবস্থার সঙ্গে তোমার অবস্থার কি তুলনা করা চলে? চলে না মা। বৌদি, বৌদি যেও না বৌদি। বৌদি ক্ষমা করে দাও দাদাকে, বৌদি ক্ষমা করে দাও। বৌদি, তোমাদের দুজনেরই এখন বয়স হয়েছে, এই বয়সে তোমরা আলাদা থাকবে বৌদি। আর তুমি তো জানো দাদার শরীর বিশেষ ভালো যায় না। এখন যদি মন গুমড়ে থাকতে থাকতে কিছু একটা হয়ে যায়, তাহলে কারোর থেকে তুমি কি কষ্ট কম পাবে বৌদি? না, পাবে
না, আমরা জানি সবচেয়ে বেশি কষ্ট তোমার হবে বৌদি। যেও না বৌদি, যেও না। কষ্ট তো আমার এখনো হচ্ছে জয়া। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে মানুষটার জীবনের ক্যারিয়ারের প্রথম দিন থেকে প্রত্যেকটা মুহূর্ত আমি তার সঙ্গে থেকেছি, নিজের বাড়ির লোকজনের সঙ্গে তার জন্য লড়াই করেছি, জেদ করে আমি তাকেই বিয়ে করেছি। এত কিছু করার পরেও সে মানুষটা কোনোদিন আমার হয়নি জয়া। আমার এতখানি নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানে সে শুধু আমাকে একগাদা অপমান ফিরিয়ে দিয়েছে। বিশ্বাস করো জয়া, বিশ্বাস করুন মা, আমি এত কিচ্ছু জানতাম না। আমি যদি জানতাম তাহলে আমি নিজেই দিব্যকে ডিভোর্স দিয়ে চলে যেতাম। আমি শুধু জানতাম যে পলাশবনিতে একটা আদিবাসী মেয়ের সঙ্গে দিব্যর একটা সম্পর্ক আছে, আর সেই জন্য আমার সন্তানের মুখ চেয়ে, আমার মনের মুখ চেয়ে আমি দিব্যকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আমি বাহার অস্তিত্বের কথা কিচ্ছু জানতাম না মা। কিন্তু আজ এত কিছু জানার পর আমি আর দিব্যর সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। আরেকবার ভেবে দেখো মা, তুমি কি পারো না আমার ছেলেটাকে ক্ষমা করে দিতে? সব কিছু মেনে নিয়ে একসঙ্গে থাকতে। না মা, আমি কিছুতেই পারবো না। নিজেকে এত ছোট করতে আমি কিছুতেই পারবো না। তাছাড়া কেন করবো বলুন তো? আপনার ছেলের পরিচিত হওয়ার জন্য, ওর খ্যাতি, ওর অর্থের ভাগিদার হওয়ার জন্য? না বৌদি, তা নয় বৌদি। তুমি শুধু দাদার স্ত্রী বলেই থাকবে বৌদি, মুনিয়ার জন্য থাকবে বৌদি। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, মুনিয়া এখানে থাকবে কি করে বলো? ও কি করে এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাববে বলো না বৌদি? তাই যদি হয় জয়া, তাহলে মুনির মা যেদিন নিজের জন্য একটা 1 রুম ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারবে, সেদিন ওই বাড়িটাই মুনির বাড়ি হবে। এতদিন যাদের অপরিচয়ের আড়ালে লুকিয়ে রেখেছিলে, তাদের প্রাপ্য পরিচয়টুকু দাও। শুধু বাহাকে নয়, বাহার মাকেও। আমার বাপির পরিচয়ের কোনোদিনই দরকার পড়েনি কঙ্কার। আশা করি আজও পড়বে না। কঙ্কার নিজের পরিচয় নিজেই বানিয়ে নিয়েছে। আর তাছাড়া সে এখন অন্য একজনের স্ত্রী। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।